তো এখন আমাদের কাজ আমাদের কতটুকু গরম লাগতেছে তার এক্সাক্ট একটা ভ্যালু বের করা। আচ্ছা, আমরা যদি পরিমাপ করবো, তাই তো দেখো আমরা যদি বিভিন্ন বিভিন্ন রকমের রাশি পরিমাপ করি তাহলে কি হয় দেখো। এই যে আমাদের যে বোর্ডটা আছে, আমি যদি এটার দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, দৈর্ঘ্য পরিমাপ করতে হলে আমার কি দরকার? একটা স্কেল দরকার বা একটা ফিতা দরকার। কারণ আমি দৈর্ঘ্যটা পরিমাপ করবো না, আমি করবো কি স্কেলটার ওজন কত সেই ওজন মানে ভরটা আমি বের করবো। তুমি এটা কি ফিতা মাপে এটা কি ভর বের করতে পারবা? পারবা না। তাহলে কি করতে হবে? এই বোর্ডটাকে তুলে একটা দাঁড়িপাল্লায় মাপতে হবে, তাই তো। এখন আমি কি করবো? বোর্ডের দৈর্ঘ্য মাপবো না, বোর্ডের ওজনও মাপবো না। আমাদের উপরে একটা লাইট আছে, সেই লাইট কত ভোল্টেজে চলতেছে সেই ভোল্টেজের মানটা আমরা বের করবো। তো ভোল্টেজের মান কি তুমি দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবা নাকি ফিতা দিয়ে মাপতে পারবা? কোনটা দিয়ে কিন্তু মাপতে পারবা না। যদি আমরা ভোল্টেজের মানটা পরিমাপ করতে চাই তাহলে আমাদের ভোল্ট মিটারের দরকার। লাইটটা কতটুকু কারেন্ট নিতেছে সেই কারেন্টের মান যদি আমরা বের করতে চাই তখন কিন্তু আমাদের ভোল্ট মিটারও কিন্তু কাজ হবে না। তখন আমাদের কি লাগবে? তখন আমাদের লাগবে অ্যামিটার। দেখো, প্রথমে আমি দৈর্ঘ্যের মানটা পরিমাপ করছি, তখন আমাদের কি দরকার হয়েছিল? একটা ফিতার দরকার হয়েছিল অথবা একটা স্কেলের দরকার হয়েছিল। যখন দৈর্ঘ্যটা আমি বাদ দিয়ে যখন এটা আমি ভরে চলে গেছি তখন কিন্তু ফিতার কোনো কাজ নাই, ফিতা দিয়ে কিন্তু এটার মানটা আমি পরিমাপ করতে পারি নাই। যদি আমরা ভরের মানটা যদি আমরা পরিমাপ করতে চাই তখন আমাদের দাঁড়িপাল্লার প্রয়োজন হয়েছে। যখন আমি লাইটের কারেন্টের মানটা পরিমাপ করতে গেছি তখন আমাদের দাঁড়িপাল্লাতেও কাজ হয় নাই, ফিতাতেও কাজ হয় নাই। তখন আমাদের ভোল্টেজের মান মাপার জন্য ছিল ভোল্টমিটার, কারেন্টের মান মাপার জন্য দরকার ছিল অ্যামিটার। তার মানে আমরা যদি বিভিন্ন রকমের জিনিস পরিমাপ করতে চাই তাহলে বিভিন্ন রকমের যন্ত্রের আমাদের প্রয়োজন হয়। সেটা কি ক্লিয়ার হয়েছে? দৈর্ঘ্য মাপার সময় আমাদের ফিতা দরকার হয়েছে, ভর মাপার জন্য আমাদের দাঁড়িপাল্লার প্রয়োজন হয়েছে, কারেন্ট মাপার জন্য আমাদের অ্যামিটার প্রয়োজন হয়েছে, ভোল্টেজ মাপার জন্য আমাদের ভোল্ট মিটারের প্রয়োজন হয়েছে। এখন আমরা এগুলো কিছুই মাপবো না, আমাদের কাজ কি কতটুকু আমাদের গরম লাগছে সেই তাপমাত্রাটা বের করা। তাহলে মান যদি চেঞ্জ হয়ে যায়, রাশিগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের যন্ত্রগুলো কি চেঞ্জ হয়ে যায় না? তাহলে এখন যদি আমি তাপ যদি পরিমাপ করতে চাই তাহলে আমাদের নতুন একটা যন্ত্রের দরকার হবে। সেই নতুন একটা যন্ত্রের নাম হইতেছে থার্মোমিটার। থার্মোমিটার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা সবাই দেখছি এটা। আচ্ছা দেখি থার্মোমিটারটা আসলে দেখতে কিরকম একটু দেখি তো। থার্মোমিটার এই যে জিনিসটা দেখতেছো এটা কিন্তু কাচের তৈরি একটা নল, কাচের তৈরি একটা নল। এটা এই কাচের তৈরি নলের এখানে একটু ফাঁকা জায়গা থাকে যেটা পারদ দিয়ে ভর্তি করা হয়। পারদ, এটা কিন্তু একটা ফাঁকা কিন্তু একটা কাচের তৈরি নল, কাচের নল, ঠিক আছে। এখন মাঝখানে এখানে যে নিচের যে অংশটুকু বাড়তি অংশ সেখানে কি রাখা হয়? পারদ রাখা হয়। আর পারদটাকে উপরে নিচে আসা যাওয়া করানোর জন্য চিকন একটা রাস্তা থাকে। এই যে ভিতরে যে আমাদের যে পারদটা আছে সেই পারদটা যাতে উপরে নিচে আসা যাওয়া করতে পারে সেই জন্য কি করা হয়? তার জন্য একটা রাস্তা রাখা হয়। আর কাচের মধ্যে এখানে বিভিন্ন রকমের দাগ দেওয়া থাকে। স্কেলের মধ্যে দেখো না দাগ দেওয়া থাকে যে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যেরকম দাগ দেওয়া থাকে এখানেও এরকম দাগ দেওয়া থাকে। কিন্তু এখানে কি নামে দাগ দেওয়া থাকে সেগুলো আমরা পরে আসছি, কিন্তু দাগ দেওয়া থাকে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো থার্মোমিটারটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের জ্বর হইতো তখন কি করতো? আম্মু থার্মোমিটার নিয়ে এসে কি করতো? জিহ্বার নিচে রেখে দিত। আমাদের জ্বর হইতে সেটা আমরা কিভাবে বুঝতাম? কপালে হাত দিয়ে দেখতাম যে কপালটা গরম কিনা। যদি গরম থাকে তার মানে বুঝতে পারছি কিনা শরীরটা এখন গরম, তাপ যেহেতু বেড়ে গেছে তার মানে জ্বর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কতটুকু গরম সেটাকে দেখি, তাই না? কতটুকু গরম মাপার জন্য কি লাগবে? যন্ত্র লাগবে না? একুরেট মান যদি আমরা মাপতে চাই, এই যে যন্ত্রটা হচ্ছে থার্মোমিটার। এই যে নিচে যে পারদের যে অংশটুকু আছে সেই অংশটুকু চিন্তা করে দেখো, ওই ছোট যে চিকন অংশটা আছে সেটাই কিন্তু আমরা জিহ্বার নিচে রাখতাম, ঠিক আছে। সেটা আমরা জিহ্বার নিচে রাখতাম কারণ কি? কারণ জিহ্বার নিচে কিন্তু তখন গরম থাকতো। কতটুকু গরম সেটা আমার তো পরিমাপ করতে হবে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস একটু মাথায় রাখো, তাপ এমন একটা জিনিস তুমি এই জিনিসটা যাকেই তুমি প্রয়োগ করবে তারই প্রসারণ হবে, অবশ্যই প্রসারণ হবে। তাহলে আমরা লিখতে পারি তাপ
প্রয়োগে বস্তুর প্রসারণ ঘটে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কি বলছে আবার, তাপ প্রয়োগে যে বস্তুটাকে আমি তাপ দিব সেই বস্তুটার কি হবে, প্রসারণ হবে। এই ভিতরে কি ছিল, পারদ ছিল। এই জিনিসটা কি করছে, আমার জিহ্বার নিচে রাখছি। আমার জিহ্বার নিচে কি ছিল, তাপ ছিল। আমার জিহ্বার নিচে তাপ ছিল, এখানে আছে পারদ। আমার জিহ্বা থেকে তাপটা কোথায় যাবে, পারদে যাবে না? তো পারদ যদি তাপ পায়, আমি যদি পারদকে যদি তাপ দিই, তাহলে পারদ কি হবে, প্রসারিত হবে না? তো পারদ যদি প্রসারিত হয়, দেখো তো তার কি ডানে যাওয়ার জায়গা আছে, বামে যাওয়ার জায়গা আছে, নিচে যাওয়ার জায়গা আছে? তার কিন্তু ডানেও যাওয়ার জায়গা নেই, বামেও যাওয়ার জায়গা নেই, নিচেও যাওয়ার জায়গা নেই। তাহলে সে যে প্রসারিত হইলো, তাহলে প্রসারিত হয়ে সে কোথায় গেল? যদি তার ডানে যাওয়ার যদি জায়গা না থাকে, বামে যাওয়ার যদি জায়গা না থাকে, নিচে যাওয়ার যদি জায়গা না থাকে, তাহলে অবশ্যই সে কি করবে, উপরের দিকে যাবে। তাকে উপরের দিকে নেওয়ার জন্যই কিন্তু আমি দেখো চিকন একটা রাস্তা রেখে দিছি। তো যত বেশি তুমি তাপ দিবা পারদকে, তত বেশি সে প্রসারিত হবে। তো তত বেশি যদি প্রসারিত হয়, তাহলে সে কি করবে, তত বেশি উপরে উঠবে। তো সে কি করলো, তাকে আমার জিহ্বার নিচে অনেক তাপ আছে, এটা প্রসারিত হইতে 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 ধরলাম যে এই পর্যন্ত সে উঠে গেল। পারদটা প্রসারিত হইতে এতটুকু হইলো, তারপর আর সে প্রসারিত হইতেছে না। এখন আমার কাজ কি, জিহ্বা থেকে বের করব, বের করে দেখবো যে কোন দাগের সাথে সে মিলে গেছে। দেখবো যে এই দাগের সাথে কিন্তু একটা মাপ দেওয়া আছে, ধরো এখানে লেখা আছে 100, ঠিক আছে? তাহলে আবার বুঝতে হবে যে দাগের সাথে মিলা যাবে তখন তাপমাত্রা তত। এবং এটা কোন এককে আছে সেই এককটা আমরা পরে দেখতেছি, এককের হিসাব পরে। আমরা এখন কাজ কি, যেই দাগের সাথে মিলা যাবে আমার শরীরের তাপমাত্রা তখন সেটাই আছে, ঠিক আছে? আচ্ছা, না আমাদের যদি এটা আমরা যে আমরা কি করতেছি, জ্বর পরিমাপ করতেছি না? জ্বর পরিমাপ করার জন্য সাধারণত ক্লিনিক্যাল থার্মোমিটার বা এটাকে তুমি ফারেনহাইট স্কেল বলতে পারো, একই কথা, ফারেনহাইট স্কেল। আমরা এই জিনিসটা ইউজ করি আমাদের শরীরে জ্বর আছে কিনা সেটা পরিমাপ করার জন্য আমরা এই স্কেল বা থার্মোমিটারটা আমরা ইউজ করি। স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরে তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। মানে এই ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে যদি স্বাভাবিক অবস্থায় আমার শরীরের তাপমাত্রা যদি আমি পরিমাপ করি, তাহলে তাপমাত্রা পাবো 98.4 ডিগ্রি ফারেনহাইট। দেখো আমার যখন জ্বর আসে তখন আমি পরিমাপ করে কত বেশি, 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি তাপমাত্রা বেশি না? যদি 98.4 এর বেশি হয় তাহলে আবার বুঝতে হবে যে আমার জ্বর আসছে। মানে মোটামুটি যদি 100 হয় বা 99.5 হয়, 101 হয়, তাহলে আমার বুঝতে হবে আমার জ্বর আসছে। তাহলে আমরা কি করছি, একুরেট মানটা আমি পরিমাপ করছি যে আমার যে গরম লাগতেছে, গরমের মানটা কত, সেই মান পাইতেছে এত। তাহলে পরিমাপ করার জন্য আমি কি পেয়েছি, একটা থার্মোমিটার পাইছি বা একটা স্কেল পাইছি। এইরকম কিন্তু একটা স্কেল না, অনেকগুলো স্কেল আছে পরিমাপ করার জন্য। এখন বলতে পারো যে অনেকগুলো স্কেল দিয়ে ভাই কাজ কি, আমাদের কাজ তো তাপমাত্রা পরিমাপ করা, তাই না? তাপমাত্রা পরিমাপ করা, কিন্তু এই দেখো একটা উদাহরণ দিই। তুমি এই বোর্ডটার তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা, বাজারে 5 টাকা দামের স্কেল পাওয়া যায় এতটুকু দৈর্ঘ্যের, হাফ ফিট, 0.5 ফিট। সেটা দৈর্ঘ্য দিয়ে সেটা দিয়ে কি করতে পারবা, মাপতে পারবে না। প্রথমে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, এরকম করে কি মাপতে পারবে না? পারবা। এখন তুমি কি করলা, 5 টাকার স্কেল বাদ তুমি কি করবা, 10 টাকা দামের 1 ফিটের যে স্কেল পাওয়া যায় সেটা দিয়ে পরিমাপ করতে পারবা। প্রথমে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, পরিমাপ করতে পারবে না? তারপরে তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে যারা দর্জি বা টেইলার আছে তারা কি করে দেখো, তাদের ঘাড়ে কিন্তু একটা ফিতা ঝুলানো থাকে। সেই ফিতাটা কতটুকু, 1 গজ, মানে 3 ফিট। তুমি সেইটা দিয়েও কিন্তু এখান থেকে পরিমাপ করতে পারো। যে 0.5 ফিটের স্কেলটা ছিল তার কাজ কি ছিল, দৈর্ঘ্য পরিমাপ করা। 1 ফিটের যে স্কেলটা ছিল তার কাজ কি ছিল, সেটার কাজও কিন্তু ছিল দৈর্ঘ্য পরিমাপ করা। তারপর তুমি কি করলা, যে যারা কাপড় চোপড় বানায় তাদের কাছ থেকে তুমি কি করলো, তাদের ফিতাটা তুমি ধার নিয়ে আসলা, যে ভাই একটু দেন আমি এটা দৈর্ঘ্যটা পরিমাপ করবো। ওই ফিতার কাজ কি ছিল, ওটার কাজও কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করার ছিল। 3টার কাজই দৈর্ঘ্য পরিমাপ করা, তাহলে 3টা আমার দরকার কি ছিল? 3টা দিয়ে যেহেতু আমরা দৈর্ঘ্য পরিমাপ করবো, তাহলে আমাদের 3টা তো দরকার ছিল না, আমরা তো যে কোনো একটা দিয়ে করতে পারতাম।
দেখো তিনটা দিয়ে আমরা করছি, তিনটা স্কেলের কিন্তু তিন রকমের রেঞ্জ আছে। একটা সর্বোচ্চ 0.5 মিটার পরিমাপ করতে 0.5 ফিট পরিমাপ করতে পারবে, আরেকটা 1 ফিট পরিমাপ করতে পারবে, আরেকটা 3 ফিট পরিমাপ করতে পারবে। তিনটার কাজই দৈর্ঘ্য পরিমাপ করা, কিন্তু রেঞ্জ আলাদা। ঠিক আছে, তো বিভিন্ন রেঞ্জের জিনিস মাপার জন্য কি আমাদের বিভিন্ন রকমের স্কেল আমরা প্রয়োজন হয়েছে, ব্যবহার করছি। তারপরে আবার দেখো এই যে গ্র্যাভিটি, যেটা জি এর মান, জি এর মান আমরা যদি এম কেস এককে করি সেটা কি হয় 9.81, এটা এম কেস একক। এই জি এর মানটা যখন আমরা চেঞ্জ করা এম কেস এর জায়গায় যখন সিজিএস এ নিয়ে যায় তখন হয়ে যায় 981। যখন আমরা এটা এফপিএস এ চলে যাই সেটা চলে যায় 32। তখন আমাকে বলো তো এই যে এম কেস এর যে 9.81 এফপিএস এসে যে 32 হয়ে গেছে, তার মানে কি মানটা কি বেড়ে গেছে? গ্র্যাভিটেশনাল যে পুলটা মানে আমাদের পৃথিবী যতগুলো আকর্ষণ করতেছে সেটা এমকেএস এককের থেকে যখন আমরা এফপিএস এককে আসবো সেখানে কি বলের মানটা কি বেড়ে যাবে? বলের মানটা কিন্তু বাড়বে না। কি হবে? জাস্ট এককটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটা এককের বদলে অন্য আরেকটা এককে প্রকাশ করতেছি। এই 9.8 বলতে যতটুকু মান বোঝায় 32 বলতে কিন্তু ততটুকুই মান বোঝায়, কিন্তু এককটা অন্য। আমরা এখন কি করবো দেখো, আমাদের কিন্তু এমকেএস এককে কিন্তু কাজ হইতো, আমরা সিজিএস এফপিএস একক কেন করছি? কারণ আমাদের সুবিধা হবে। 9.81 যে কথা, 981 একই কথা, 32 কিন্তু একই কথা, কিন্তু আমরা বিভিন্ন এককে মানটা কনভার্ট করছি যাতে আমাদের সুবিধা হয়। সেম জিনিস আমাদের এরকম অনেকগুলো থার্মোমিটার আছে, কিন্তু থার্মোমিটার গুলা রেঞ্জ গুলো আলাদা আলাদা, প্লাস তাদের আমরা কি করছি যে এক একটা এক এক রকমের একক নিছি। আমরা নেই মানে যারা বানিয়েছে তারা কি করছে, এক একটা এক এক রকমের এককে তৈরি করছে যাতে আমাদের অঙ্ক করতে বা মানগুলো পরিমাপ করতে যাতে আমাদের সুবিধা হয়। তাহলে দেখি এখন কি কি রকম থার্মোমিটার আছে একটু দেখি আমরা। তো আমাদের থার্মোমিটার আছে, সেন্টিগ্রেড থার্মোমিটার আছে, সেন্টিগ্রেড থার্মোমিটার বা সেলসিয়াস থার্মোমিটার যেটা বলো না কেন, সেলসিয়াস থার্মোমিটার। তারপরে আছে ফারেনহাইট থার্মোমিটার, ফারেনহাইট স্কেল একই কথা, ফারেনহাইট থার্মোমিটার বলো আর ফারেনহাইট স্কেল বলো একই কথা। ফারেনহাইট থার্মোমিটার। তারপরে আছে আমাদের কেলভিন থার্মোমিটার। তারপর আমাদের আছে রোমান থার্মোমিটার। আমাদের এইরকম আর অসংখ্য থার্মোমিটার আছে। তো আমাদের তো সবগুলো তো আর দেখানো সম্ভব না, মোটামুটি 4টা দেখি, বাকিগুলো সেম জিনিস। তো আমাদের কি কি থার্মোমিটার আছে? সেলসিয়াস থার্মোমিটার আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে, রোমান আছে, র্যাঙ্কিং আছে, রেজিস্ট্যান্স আছে, অসংখ্য আছে। তারপর তো আমরা এই কয়টা দেখি। আচ্ছা, এখন দেখো এই যে আমরা এই এতগুলো যে স্কেল নিয়েছি সবগুলা কি একই রকম একই এককে হবে? আমাদের কাজ এতগুলো স্কেল বানানোর কাজ কি? তারা বিভিন্ন এককে মানটা পরিমাপ করবে যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তো সেলসিয়াস কি করতেছে? প্রত্যেকটা আচ্ছা আগে দেখি, প্রত্যেকটা থার্মোমিটার কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু সেম, তারা একই রকম ভাবে কাজ করবে। এখানে আমাদের পারদ থাকবে, পারদটা ওঠানামা করার জন্য একটা রাস্তা থাকবে। এখানে পারদ থাকবে, পারদটা ওঠানামা করার জন্য এখানে রাস্তা থাকবে। এখানে পারদ থাকবে, পারদটা ওঠানামার জন্য জায়গা থাকবে। এখানেও সেম, পারদটা ওঠানামা করার জন্য জায়গা থাকবে। এখন একটু চিন্তা করো, তোমাকে যখন আমরা বলছিলাম তোমাদেরকে এই বোর্ডটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করবো, তখন কিন্তু আমরা 3টা জিনিস নিয়েছিলাম, তাই না? প্রথমে নিয়েছিলাম 5 টাকা দামের
0.5 ফিট দৈর্ঘ্যের যে স্কেলটা ছিল সেটা। তারপর আমরা কি করছি, 1 ফিটের একটা স্কেল নিছি, তারপর 3 ফিটের একটা ফিতা, তাই না? দেখো 0.5 ফিটের যে স্কেলটা আছে সেটা দিয়ে তুমি সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারবা? 0। সর্বোচ্চ তুমি কতটুকু পরিমাপ করতে পারবা? একবারে। যেহেতু এটা দৈর্ঘ্যই আছে এতটুকু, তুমি এই এতটুকু যেতে বেশি পরিমাপ করতে পারবা? পারবা না। এটা সর্বোচ্চ লেন্থ আছে 0.5, তাহলে এটা দিয়ে তুমি সর্বোচ্চ 0.5 ফিট পর্যন্ত মাপতে পারবা একবারে। তারপরে তুমি 10 টাকা দামের যে স্কেলটা নিছো সেটার কি ছিল, দৈর্ঘ্যটা 1 ফিট, তাহলে তুমি এটা দিয়ে সর্বোচ্চ 1 ফিট কিন্তু পরিমাপ করতে পারবা। তারপরে যে ইয়াটা নিছো, ফিতাটা নিছো, সেটা কি 3 ফিট ছিল, তাহলে তুমি একবারে সর্বোচ্চ কিন্তু 3 ফিটে মাপতে পারবা। তাহলে বিভিন্ন রকমের স্কেলের কি রেঞ্জ বিভিন্ন রকম না? আমরা যে এই যে স্কেল গুলো নিছি বা থার্মোমিটার গুলো নিছি এগুলোর কিন্তু রেঞ্জ আলাদা আলাদা। তো প্রত্যেকটা থার্মোমিটারেরই দুইটা বিশেষ পয়েন্ট থাকে, একটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট আর একটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। আমরা একটু নামগুলো আপাতত একটু নামগুলো একটু শুনে রাখি। যে সর্বনিম্ন যে পয়েন্ট আছে তার নাম নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ যে পয়েন্ট আছে তার নাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন নিম্ন স্থিরাঙ্ক কি জিনিস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি জিনিস আমরা এটা জানি না। এখন দেখি একটু জানার চেষ্টা করি নিম্ন স্থিরাঙ্কটা কি জিনিস বা ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি জিনিস। তো আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্কটা দেখি একটু বের করার চেষ্টা করি। আমরা কি করব, আমরা একটা চেম্বার নিলাম, এই চেম্বারে কি করলাম, এখানে আমাদের থার্মোমিটারটাকে নিয়ে আসলাম। থার্মোমিটারটা আমাদের টেবিলের উপরে ছিল, তাহলে আমাদের টেবিলের আমাদের এই রুমের মধ্যে যত তাপমাত্রা, সেই তাপমাত্রাটাই তো থার্মোমিটারটা শো করবে, তাই না? থার্মোমিটারের কাজ কি, আশেপাশে যত তাপমাত্রা আছে সেটা তাকে পরিমাপ করে দিতে হবে। এখন রুমের তাপমাত্রা ধরো যে আছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ, তাহলে আমাদের এই থার্মোমিটারটা মান দিতেছে 33। এখন আমি কি করব, এই যে আমরা চেম্বারটা নিচ্ছি এটার মধ্যে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প এটার মধ্যে আমি প্রবেশ করাবো। প্রবেশ করানোর জন্য একটা জায়গা রাখছি, বাষ্পটা বের করার জন্য একটা জায়গা রাখছি। তো এখান দিয়ে বাষ্পটা ইন করবে, এখান দিয়ে বাষ্পটা আউট হবে। তো দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, পানি ফুটালে কি বাষ্প হয় না? বাষ্পটা কি অনেক গরম থাকে না? গরম হইতেছে মানে কি এটার মধ্যে অনেক তাপ আছে। তো তুমি কি করছো, এই গরম জিনিসটা এখান দিয়ে এই চেম্বারের মধ্যে তুমি বারবার সার্কুলেট করতেছো, বারবার এটার মধ্যে দিয়ে প্রবেশ করাইতেছো। তাহলে কি হবে, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পের মধ্যে যে তাপটা আছে সেই তাপটা কি হবে, ভিতরে যে পারদটা আছে সে পারদটা পাবে না। পারদ যদি তাপ পায়, আমরা কি একটু আগে কি দেখলাম যে আমরা যদি কোনো জিনিসকে যদি তাপ দিই তার অবশ্যই প্রসারণ ঘটবে। তাহলে ভিতরে যে পারদটা ছিল সে কি করতেছে, বাষ্প থেকে তাপ নিতেছে, তাহলে কি হবে, সে আস্তে আস্তে প্রসারিত হবে না? তো প্রসারিত হলে তাই কি ডানে বামে যাওয়ার কোনো জায়গা আছে? ডানে বামে যাওয়ার কিন্তু কোনো জায়গা নাই। তো সে কোথায় ছিল, এই পজিশনে ছিল। এখান থেকে সে কি করতেছে, বাষ্প থেকে তাপ পাওয়া শুরু করছে। তাহলে সে কি করবে, আস্তে আস্তে আরো উপরের দিকে ওঠা শুরু করবে। তো উপরের দিকে উঠতেছে মানে কি প্রসারিত হইতেছে। তো প্রসারিত হইতে হইতে দেখা যাবে একটা পয়েন্টে যাওয়ার পর সে আর প্রসারিত হইতেছে না। তো যেখানে যাওয়ার পর তার প্রসারণটা বন্ধ হয়ে গেছে, আমরা কি করব, সেখানে দেখবো যখন কোন দাগের সাথে মিলছে, যে দাগের সাথে মিলে গেছে সেই পয়েন্টটাকে আমরা বলতেছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন যদি তোমাকে আমি এক কথায় যদি বলতে চাই, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প প্রবেশ করানোর পরে সে প্রসারিত হইতে হইতে সর্বোচ্চ যতটুকু পয়েন্ট পর্যন্ত গেছে সেই সর্বোচ্চ পয়েন্টের তাপমাত্রাটাকে আমরা বলছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর যখন আমরা কি করব, এখানে বাষ্পের বদলে আমি কি করব, একটা বিকার নিলাম, এটার মধ্যে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আমি কি করছি, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফের টুকরা রাখছি। এই বিকার বলবো, একটা পাত্র বলো, যাই বলো। আচ্ছা, বিকার দেখতে যদি খারাপ লাগে সমস্যা নেই, আমরা পাত্র রাখতেছি। পাত্রের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আমরা বরফ রাখতে পারবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি পানিও রাখতে পারো, কোনো সমস্যা নাই। সেই বরফের মধ্যে আমরা কি করবো, এখন এই যে আমাদের যে থার্মোমিটারটা ছিল যেটা আমরা টেবিলের উপর রাখছিলাম, সেই থার্মোমিটারটা আমরা কি করবো, এখন এই বরফের মধ্যে আমরা এটাকে প্রবেশ করাই দিব। দেখো আমরা যেহেতু
টেবিল থেকে থার্মোমিটারটা এই বরফের মধ্যে এনে রাখছে, তাই না? এখন টেবিলের মধ্যে যখন থার্মোমিটারটা ছিল, এই যে ধরো যে আমাদের এখানে টেবিল আছে, টেবিলের উপর যখন আমরা থার্মোমিটারটা রাখছিলাম তখন এই থার্মোমিটারের মধ্যে তাপমাত্রা কত দেখাইছিল? 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাইছিল। তাহলে এখন টেবিল থেকে যেহেতু আমি বরফের মধ্যে আনছি, তাহলে এখানে কি মান 33 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে না? দেখাবে। আচ্ছা দেখো, চারপাশে আমি কি রাখছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ রাখছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ কি ঠান্ডা না? যদি এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থাকে তাহলে এখানে কি ঠান্ডা, যেহেতু তার মানে এখানে বুঝে যেতেছে তাপ নাই। যদি গরম থাকতো তাহলে বুঝে যেত তাপ আছে। যেহেতু এই জিনিসটা ঠান্ডা লাগতেছে তার মানে কি এখানে তাপ নাই। কারণ আমরা বলছিলাম একটু আগে যে আমরা যে কোনো জিনিসকে তাপ দেই না কেন তার কি হবে? প্রসারণ ঘটবে। তুমি তাপ যদি তাকে দাও তাহলে তার প্রসারণ ঘটবে। এখন যদি উল্টাটা করো, তুমি তাকে তাপ দিবা না, তার কাছ থেকে তুমি তাপ নিয়ে নিবা, তাহলে তাপ দিলে যদি তার প্রসারণ হয়, তাপ যদি আমি নিয়ে নিই কি হবে? আস্তে আস্তে সেই সংকুচিত হয়ে যাবে না? সে কি করছে? তার কাছ থেকে যতটুকু তাপ ছিল সেই তাপটা কি করতেছে? বরফ নিয়ে নিতেছে। তাহলে সে কি করবে? তাপ দিলে যেহেতু প্রসারিত হয়, তাহলে তাপ নিয়ে নিলে আস্তে আস্তে সংকুচিত হবে। সংকুচিত হলে কি হবে? পারদগুলো আস্তে আস্তে নিচে আস্তে আস্তে নামতে নামতে নিচে নেমে আসবে। তো নিচে নামতেছে মানে সংকুচিত হইতেছে। তো সংকুচিত হইতে হইতে দেখা যাবে একটা পয়েন্টে আসার পর সে আর সংকুচিত হইতেছে না, ওইখানে তার সংকোচনটা বন্ধ হয়ে গেছে। তো যে পয়েন্টে আসার পর তার সংকোচনটা বন্ধ হয়ে গেছে, আমি এখন মিলাবো যে কোন দাগের সাথে তাইলে মিলছে। যে দাগের সাথে মিলছে সেই দাগটাকে আমরা বলতেছি নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমি যদি এক কথায় বলি, তাহলে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে আমি যদি থার্মোমিটারটাকে রাখি, তাহলে থার্মোমিটারটার ভিতরে যে পারদটা আছে সেটা প্রসারিত হইতে হইতে সর্বোচ্চ যতটুকু প্রসারিত হয়েছে, মানে যেই দাগের সাথে সে মিলছে সেই পয়েন্টটাকে আমরা বলছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর যখন আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফের মধ্যে আমি থার্মোমিটারটা রাখছি, পারদটা আস্তে আস্তে সংকুচিত হয়েছে। সংকুচিত হইতে হইতে যে পয়েন্টে আসার পর তার সংকোচনটা বন্ধ হয়ে গেছে, সেই পয়েন্টের তাপমাত্রাটাকে আমরা কি বলছি? নিম্ন স্থিরাঙ্ক। আবার একটু বলা যায় যে একটা স্কেল দ্বারা তুমি সর্বোচ্চ যতটুকু পরিমাপ করতে পারবা সেটা হবে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতে পারবা সেটা হবে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে মোটামুটি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি নিম্ন স্থিরাঙ্ক কি বোঝা গেছে। কিভাবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বের করে সেটাও আমরা বুঝতে পারছি, কিভাবে নিম্ন স্থিরাঙ্ক বের করে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এটা আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন রকমের স্কেল আছে না, প্রত্যেকটা স্কেলকে আমরা কি করবো? একবার 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে নিয়ে যাবো, আর একবার 0 ডিগ্রি তাপমাত্রা বরফে নিয়ে যাবো। তাহলে আমরা কি পাবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক পাবো না? তো যেহেতু আমার প্রত্যেকটা আলাদা আলাদা এককে, তাহলে আমি আলাদা আলাদা মান পাবো। এখন এটা তারা পরীক্ষা করে দেখছে, একবার তারা কি করছে? সেলসিয়াস স্কেলকে নিয়ে গেছে। তখন সেলসিয়াস স্কেলকে নিয়ে যাওয়ার পর 0 ডিগ্রি তাপমাত্রা যখন নিয়ে গেছে তখন নিম্ন স্থিরাঙ্ক পাইছে তারা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি তাপমাত্রা যখন নিয়ে গেছে তারা পাইছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন ফারেনহাইট স্কেলকে নিয়ে গেছে তারা সর্বনিম্ন পাইছে 32 ডিগ্রি ফারেনহাইট, সর্বোচ্চ পাইছে 212 ডিগ্রি ফারেনহাইট। এটা পাইছে আমরা 100 ডিগ্রি তাপমাত্রায়, এটা পাইছে 0 ডিগ্রি তাপমাত্রায়। যখন কেলভিন স্কেল নিয়ে আসছে তখন 0 ডিগ্রিতে মান পাইছিল 273 কেলভিন, যখন 100 ডিগ্রিতে নিয়ে গেছে তখন পাইছে তারা 373 কেলভিন। রোমান স্কেল যখন 0 ডিগ্রিতে নিয়ে গেছে তখন তারা পাইছে 0 ডিগ্রি মান, 0 ডিগ্রি রোমান। আর যখন 100 ডিগ্রিতে নিয়ে গেছে তখন তারা মান পাইছে 80 ডিগ্রি রোমান। এই যে মানটা এটা আমরা পাইছি 100 ডিগ্রিতে, এই মানটা পাইছি আমরা 0 ডিগ্রিতে। এটা তারা কি করছে? ল্যাবে তারা পরীক্ষা করে এই মানগুলো পাইছে, সেই মানগুলো আমাকে জানায় দিয়েছে। আচ্ছা, এখন আমরা পাইলাম, কোনো সমস্যা নাই। এখন দেখো এই যে এটা কি ছিল আমাদের? ঊর্ধ্ব স্থিরাঙ্ক না? এটা কি ছিল? নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক মাঝে যে জায়গাটুকু, এটা আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা আমাদের নিম্ন স্থিরাঙ্ক। এই মাঝের যে জায়গাটুকু, সেই মাঝের জায়গাটুকুকে বলা হয় মৌলিক দূরত্ব। এখন প্রত্যেকটা আমাদের শর্ত কি? প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই মৌলিক দূরত্বটা কিন্তু সেম। কারণ কি বলতো? কারণ হইতেছে এই যে মানটা পাইছি এটা কিন্তু আমি 0 ডিগ্রি তাপমাত্রা বরফে নিয়ে যাওয়ার পর পাইছি। এইখানে যে মানটা পাইছি সেটা কিন্তু আমি 100 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাওয়ার পর পাইছি। প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কিন্তু আমি একবার 0 ডিগ্রিতে নিছি, 100 ডিগ্রিতে নিছি। তাহলে মাঝখানে আবার কতটুকু মান আছে? 0 আর 100।
এখানে ছিল 0 ডিগ্রি তাপমাত্রা, এখানে ছিল 100 ডিগ্রি তাপমাত্রা, তাহলে কি মাঝখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি আমার সেম মান না? এই কারণে বলা হয়েছে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই মৌলিক দূরত্বটা সমান হবে। তাহলে আমরা যদি লিখি প্রতিটি স্কেলের ক্ষেত্রে মৌলিক দূরত্ব সমান হবে। মৌলিক দূরত্ব মানে কি বলছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কর মধ্যবর্তী জায়গা। এখানে আছে 80, এখানে আছে 0, তার মানে কি মধ্যবর্তী কতটুকু মান আছে? 80। এখানে আছে 373, এখানে আছে 273, তাহলে মধ্যবর্তী কতটুকু মান আছে? 100। এখানে 212, এখানে 32, তার মানে মধ্যবর্তী কতটুকু মান আছে? 180। এখানে কতটুকু আছে? 0 আর 100, তার মানে কি মাঝখানে 100 মান। তাহলে এইখানের 100, এখানে 180 সমান, এখানের 180, এখানের 100 সমান, এখানের 100, এখানের 80 সমান। প্রত্যেকটাকে আমরা কি বলছি? সমান। প্রতিটা স্কেলের ক্ষেত্রে মৌলিক দূরত্ব সমান হবে। তাহলে আমরা এখানে লিখি, তাইলে সেলসিয়াসের দূরত্ব ইকুয়াল টু ফারেনহাইটের দূরত্ব ইকুয়াল টু হবে কেলভিনের দূরত্ব ইকুয়াল টু হবে রোমারের দূরত্ব। আমরা যদি সেলসিয়াসের দূরত্বটুকু দেখি, তাহলে দেখো সেলসিয়াসে আমরা কি দূরত্ব বলছি? মৌলিক দূরত্ব। মৌলিক দূরত্ব মানে কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কর মধ্যবর্তী জায়গা। তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে 100, নিম্ন স্থিরাঙ্ক 0। তাহলে আমরা যদি মধ্যবর্তী জায়গাটুকু যদি বের করতে চাই, তাহলে 100 - 0, এটা কি সেলসিয়াস স্কেলের মান। তারপরে এটা সমান হবে কি? ফারেনহাইটের মৌলিক দূরত্ব। ফারেনহাইটের মৌলিক দূরত্ব মানে কি? এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কর মাঝামাঝি জায়গাটুকু। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে 212, নিম্ন স্থিরাঙ্ক আছে 32, তাহলে মাঝের জায়গাটুকু আমরা কিভাবে পাবো? বিয়োগ করে দেই, 212 - 32। উপরেরটা নিচেরটা বিয়োগ করলে তো আমি মাঝখানের জায়গাটুকু পাবো, তাই না? আচ্ছা, তাহলে এত ডিগ্রি ফারেনহাইট। এবং কেলভিনের দূরত্ব মানে কি? উপরেরটা মাইনাস নিচেরটা, 373 - 273, এত ডিগ্রি কেলভিন। আর রোমান আসতেছে 80 আর 0, তাহলে 80 - 0, এত ডিগ্রি। নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী জায়গা, তার মানে 80 - 0, এটা তো রোমান। এখন যদি আমরা বিয়োগ করি, তো এখানে আমরা পাবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে পাবো 180 ডিগ্রি ফারেনহাইট, এখানে পাবো 100 ডিগ্রি কেলভিন, 80 ডিগ্রি রোমান। দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড 180 ডিগ্রি ফারেনহাইটের সমান, 180 ডিগ্রি ফারেনহাইট 100 ডিগ্রি কেলভিনের সমান, 100 ডিগ্রি কেলভিন 80 ডিগ্রি রোমানের সমান। এই প্রত্যেকটাই কি? যেহেতু মাঝখানে আমি সমান দিছি, তাহলে একটা আর একটা সমান। তো বড় মান তো এটা, তো মনে রাখা একটু কষ্ট করে। এখানে আমরা কি করব? একটু ভাঙে নেব। এই 100টাকে আমি 20 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে কি হইতেছে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্রত্যেকটাকে আমি 20 দ্বারা ভাগ করব, এটা কি হবে? 9 ডিগ্রি ফারেনহাইট, 5 ডিগ্রি কেলভিন, এটা কি 4 ডিগ্রি রোমান। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড যে কথা, 9 ডিগ্রি ফারেনহাইট একই কথা, 9 ডিগ্রি ফারেনহাইট যে কথা, 5 ডিগ্রি কেলভিন একই কথা, 5 ডিগ্রি কেলভিন যে কথা, 4 ডিগ্রি রোমান একই কথা। এই ইকুয়েশনটা আমাদের দরকার হবে। কেন দরকার হবে ভাই? কারণ এই অধ্যায়ে আমাদের কাজ একটা স্কেল থেকে অন্য আরেকটা স্কেলে তাপমাত্রা কনভার্ট করা। দেখো তাপমাত্রা আমাদের দেওয়া আছে সেন্টিগ্রেড স্কেলে একটা তাপমাত্রা দেওয়া আছে। আমাকে যদি বলে তাহলে রোমান স্কেলে তাপমাত্রা কত হবে, এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 4 ডিগ্রি রোমান, অথবা এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি রোমান। সেন্টিগ্রেডের সাথে আমরা রোমানের সম্পর্ক দিতে পারবো, সেন্টিগ্রেডের সাথে আমরা ফারেনহাইটের সম্পর্ক দিতে পারবো, ফারেনহাইটের সাথে রোমানের দিতে পারবো, কেলভিনের সাথে সেন্টিগ্রেড দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই ইকুয়েশনটা সব ক্ষেত্রে দেওয়া যাবে না। দেখো এখানে আমরা কি করছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করে যে মানটা পাইছি সেই মানটুকু কিন্তু এখানে আছে। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের কি আছে? এখানে মানগুলো যেটা আছে এগুলো প্রত্যেকটা কি বিয়োগফল বা পার্থক্য না? ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য। তাহলে আমাদের যদি তাপমাত্রার পার্থক্য বলা থাকে, এই ইকুয়েশনটা আমরা শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের তাপমাত্রার পার্থক্য অথবা পরিবর্তন
বলা থাকবে। এই ইকুয়েশনটা আমরা তখন ইউজ করতে পারবো যখন আমাদের প্রশ্নে তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য বলা থাকে। আচ্ছা, পরিবর্তন বা পার্থক্য কিভাবে আসবে দেখো তো। আমরা কি করছি, উপরেরটা থেকে নিচেরটা আমি বিয়োগ করছি। বিয়োগ করা মানে কি, পার্থক্য করা না? তাহলে এই ইকুয়েশন যেহেতু আমি বিয়োগ করার পরে পাইছি, তাহলে এই ইকুয়েশনটা আমরা তখন ইউজ করতে পারবো যখন আমার বিয়োগ করা মান থাকবে, মানে পার্থক্য থাকবে। প্রথমে আমার ছিল ধরো যে 10 ডিগ্রি, পরবর্তীতে হয়েছে 20 ডিগ্রি। তাহলে আমি কি করছি, 10 ডিগ্রি তাপমাত্রা বাড়াইছি, 10 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করছি। এখন প্রশ্ন যদি আমাকে বলে এই 10 ডিগ্রি তাপমাত্রা যে তুমি বাড়াইছো সেটা সেন্টিগ্রেডের বদলে ফারেনহাইট স্কেল হলে কত হবে, সেটা আমরা কি করতে পারবো, এই ইকুয়েশন দ্বারা আমরা বের করতে পারবো। আমরা একটু ছোট একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো আমাদের একটা লোহার বার আছে, আমরা কি করলাম, একটা বার্নার বা চুলা জ্বালাই দিলাম। তো চুলা জ্বালানোর আগে এটার তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। চুলা জ্বালানোর পর আমি লোহার বারটাকে তাপ যেহেতু দিতেছি, তাহলে তাপ যদি সে পায় তাহলে কি হবে, আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়তে বাড়তে তার তাপমাত্রা চলে গেল 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো তো, ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তার তাপমাত্রা কতটুকু বাড়ছে? তাহলে আমরা যদি লিখতে চাই যে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে, পরিবর্তন মানে কি, এখন কতটুকু হয়েছে মাইনাস আগে কতটুকু ছিল। তো এখন হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আগে ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 মাইনাস 20 মানে আমার তাপমাত্রা এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাইছে। এই 30 ডিগ্রি মানটা কোন স্কেলে বৃদ্ধি পেয়েছে দেখো তো, সেন্টিগ্রেড স্কেলে। এখন প্রশ্ন আমাকে বললো তোমার যতটুকু তাপমাত্রার পরিবর্তন হয়েছে এটা তো সেন্টিগ্রেড স্কেল হয়েছে, তুমি সেন্টিগ্রেডের বদলে এখন তুমি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা আমাকে প্রকাশ করে দেখো। এখানে প্রশ্ন আমাকে কি বলছে, যতটুকু তোমার তাপমাত্রা বৃদ্ধি পাইছে বা পরিবর্তন হয়েছে সেটা সেন্টিগ্রেড স্কেলের বদলে তুমি আমাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করে দেখো। আমরা কি জানি, যদি তাপমাত্রা পরিবর্তন থাকে তাহলে আমরা একটু আগে দেখো একটা ইকুয়েশন পড়লাম, 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 5 ডিগ্রি কেলভিন 4 ডিগ্রি রোমান পড়লাম না। তাহলে দেখো তো আমার কি করতে হবে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে হবে। তাহলে বাকিগুলোর কিন্তু আমাদের আপাতত দরকার নাই। তাহলে আমরা জানি 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট, আমরা জানি। আমরা যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন 9 ডিগ্রি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনের সমান। তাহলে আমাদের কতটুকু তাপমাত্রা পরিবর্তন করতে হবে, সেন্টিগ্রেড স্কেলে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পরিবর্তন হবে কতটুকু, লৌকিক নিয়ম যদি করি তাহলে 9 এর সাথে চলে যাবে 30, নিচে চলে আসবে 5, তাহলে 5 6 30, তাহলে 6 9 54 ডিগ্রি ফারেনহাইট। 5 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন করা যেই কথা, 9 ডিগ্রি ফারেনহাইট স্কেলে পরিবর্তন করা একই কথা। তাহলে আমরা কি করব, সেন্টিগ্রেড স্কেল এখন আর 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পরিবর্তন করব না, আমরা এখন একটু আপগ্রেড হয়েছি, আমরা 5 এর বদলে এখন আমরা 30 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করব। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন ইকুয়াল টু 9 ডিগ্রি ফারেনহাইট স্কেলে পরিবর্তন। অতএব 30 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি পরিবর্তন। তাহলে বুঝে যেতেছে আমরা যদি সেন্টিগ্রেড স্কেলে 30 ডিগ্রি পরিবর্তন করি সেই মানটা যা হবে, ফারেনহাইট স্কেলে যদি আমি 54 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করি দুইটা একই হবে। কিন্তু দেখো একটা 30 আর একটা 54, দুইটা মান কি সেম? সেম না। যেরকম জি এর মান এম গ্যাসে ছিল 9.81 আর এফপিএস এর সেটা কি হয়েছে 32, কিন্তু এফপিএস আসার পরে জি এর মানটা কিন্তু বাড়েও নাই কমেও নাই, মান কিন্তু সেমই আছে, কিন্তু আমাদের প্রকাশের ভঙ্গিটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই 9.81 যে কথা, 32 একই কথা, এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড যে কথা, 54 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন একই কথা, জাস্ট আমাদের এককটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল এমপিএস হয়েছে এফপিএস, এখানে ছিল সেন্টিগ্রেড হয়ে গেছে ফারেনহাইট। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমাদের এরকম বলবে না যে তোমার তাপমাত্রা প্রথমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তারপরে তুমি এটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করছো। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এটা বলা থাকে না। তাপমাত্রা পরিবর্তন আমাদের বলাও থাকতে পারে, নাও বলা থাকতে পারে। যদি বলা থাকে তাহলে আমরা 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট এর ইকুয়েশনটা ব্যবহার করব। যদি বলা না থাকে তাহলে আমাদের একটা
অনুপাত আছে যেটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান হবে। অনুপাতটা কি? পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই অনুপাতটার মান প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই সমান হবে। এই অনুপাতটা আমরা কখন ব্যবহার করব? আমাদের অপশনে আছে দুইটা। আমাদের প্রশ্নে যাবে যেমন ধরো যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো, অথবা আমাদেরকে বলবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনকে ফারেনহাইটে প্রকাশ করো। মানে একটা সিঙ্গেল তাপমাত্রা দিবে আর নাইলে তাপমাত্রার পরিবর্তনটাকে চেঞ্জ করতে বলবে। যদি তাপমাত্রার পরিবর্তন বলে তাহলে তো আমাদের জানাই আছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইটে যে ইকুয়েশনটা আমরা করছি সেই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। আর যদি পরিবর্তন বলা না থাকে তাহলে আমরা কি করব? আমাদের একটা বস্তা আছে, বস্তার মধ্যে আম আছে, জাম আছে। আম দেখতে কিরকম আমরা চিনি, কিন্তু জাম দেখতে চিনি না। তো আমরা যদি সবগুলা আম যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে বাকি যা কিছু থাকবে সবগুলা জাম। তো আমরা জানি যে এই যখন পরিবর্তন, তাপমাত্রা যখন পরিবর্তন থাকবে তখন কি করা লাগে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট সমান 5 ডিগ্রি কেলভিন 4 ডিগ্রি রোমান। এই ইকুয়েশনটা আমাদের ব্যবহার করতে হবে যখন তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য বলা থাকে। তাহলে বাকি যা কিছু থাকবে এটার জন্য কি এই অনুপাতটা, মানে এইটা হচ্ছে আমাদের আম, বস্তার মধ্যে আম আর জাম আছে। এই যে এটা হলো আম, এটা হলো জাম। আম কখন ব্যবহার করতে হবে বা কখন খেতে হবে সেটা আমরা জানি। তাহলে আমরা যদি আমগুলাকে যদি বাইরে বের করে নিয়েছি তাহলে বাকি যা কিছু থাকবে সবকিছু জাম। তাহলে এই ইকুয়েশনটা আমরা কখন ব্যবহার করবো? যখন তাপমাত্রার পরিবর্তন বলা থাকবে। আর যদি বলা না থাকে তাহলে এটা, যখন তাপমাত্রার পরিবর্তন এটা, আর যখন তাপমাত্রার পরিবর্তন বলা না থাকবে তখন এটা। ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের কি করতে হবে? যখন আমাদের পরিবর্তনের কথা বলা না থাকবে। তো এইটা প্রশ্নটা বসে দিলাম। তো প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন দেখো কি ছিল? আমাদের 5 ডিগ্রি সেন্টিগ্রেড কে ফারেনহাইটে প্রকাশ করো। এটা কি তাপমাত্রা? দেখো তো কোথাও কি বলা আছে যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে? হয়। আমাদের দুইটা স্কেল আছে, এটা সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেলে সে মান শো করতেছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফারেনহাইট স্কেলে সে কত মান শো করবে সেটা আমাকে বের করতে বলছে। এই ফারেনহাইট স্কেলে মান কত? তো আমরা জানি যদি তাপমাত্রা পরিবর্তনের কথা বলা না থাকে তাহলে এই অনুপাতটা সবার জন্য সমান হবে। দেখি, তাহলে আমরা বলতে পারি এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত, আবার লিখি এখানে পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন বলছে এই অনুপাতটা আমরা ধরলাম সেন্টিগ্রেডের জন্য, আর এই যে অনুপাতটা আছে সেটা হবে ফারেনহাইটের জন্য। আমরা বলছি কি এই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের জন্য সমান হবে। প্রত্যেকটা স্কেল বলতে আমরা এখন সেন্টিগ্রেড আর ফারেনহাইট লাগবে, কারণ সেন্টিগ্রেড থেকে আমরা ফারেনহাইটে প্রবেশ করবো। তাহলে দেখো তো সেন্টিগ্রেড স্কেলে কত তাপমাত্রা আমার দেওয়া আছে? 5। তাহলে সেন্টিগ্রেড স্কেলে পাঠের মান দেওয়া আছে 5। সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক, একটু তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো, এখানে দেখো লেখা আছে সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক আছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে 100, নিম্ন স্থিরাঙ্ক 0। এখান থেকে দেখো ফারেনহাইটে আমার কি বলতে হবে? এই 5 ডিগ্রি তাপমাত্রাকে আমাকে এই পাঠটাকে আমার এই পাঠে কনভার্ট করতে হবে। তাহলে পাঠের মানটা আমি জানি না, ধরে নিলাম f বা x, তোমরা যা ইচ্ছা ধরে নাও। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ছিল 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক 32। এখান থেকে করলে তুমি f এর মান পাবা, যে কোনো একটা ভ্যালু আসবে এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কনভার্ট করি, হয়তো ধরো যে 9 ডিগ্রি বা 10 ডিগ্রি, যে একটা কিছু একটা মান আসবে, x একটা মান আসবে। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু x ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেছে কিভাবে কনভার্ট করতে হবে?
আজকের জন্য এতটুকুই।